শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা তোমাদের সামনে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকালই বিছানাটা তুলে নিচ্ছি, কেননা সকাল সকাল বিছানা তুলে নিলে আমার আর কি কাজটা মানে এক সাইড হয়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার। কেননা যদি বাইরে লেগে যাই তাহলে আবার কি হয়ে যায়, মানে বাইরের কাজ করতে করতে বিছানার কথা ভুলেই যাই। তো বিছানাটা পরিষ্কার করে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়ে তারপর আমি বাইরে চলে যাব। তো যাই হোক, বিছানাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি বাইরের কাজ করব। কারণ বিছানা ঘর আগে না গোছালে না পরে লেট হয়ে যায়, মানে বাইরের কাজ করতে করতে ওইদিকে চা খাওয়া হয়ে যায়, ওইদিকে স্নান করা হয়ে যায়, পরে লেট হয়ে যায়। তো দেখো বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এদিকে কলের পাড়ে চলে আসলাম বাসন ধোয়ার জন্য। রাতের সমস্ত বাসন আগে কিন্তু রাতেই ধুতাম, যখন স্কুল ছিল তখন রাতে ধুতাম, আবার ঝুড়িতে রেখে দিতাম, আবার সকালে উঠে ঝুড়িটা কলের পাড়ে নিয়ে গিয়ে আবার ধুয়ে নিতাম। তো সময়টা কম লাগতো তখন, মানে একবার মাজা থাকলে পরে ধুতে সময় বেশি লাগে না। তো এখন রাতে ধুই না, কেননা ঠান্ডা পড়ে গেছে। তো গ্রামের দিকে একটু ঠান্ডাটা বেশি, আর আমাদের এদিকে নদীটা খুব কাছে, তো খুব ঠান্ডা। তো যাই হোক, অন্য অন্য মারা কী করে সেটা আমি জানি না, এটা আমি করি যেটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে কি বলো তো, রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন ওর বাবা আর বাবান ঘুমিয়ে পড়ে, আমার ছেলের ডাক নাম হচ্ছে বাবান, বাবান যখন ঘুমিয়ে পড়ে বা ঘুমোতে যায় তখন আমি ওর খাতা বই নিয়ে বসি। কারণ সকাল সকাল আমার খাতায় প্রশ্ন তুলে দেওয়ার মতো সময় থাকে না, ও নানান ধরনের কাজে ব্যস্ত হয়ে যাই। এই জন্য আমি রাতেই সমস্ত প্রশ্ন তুলে রাখি, তাহলে আমার সুবিধা হয়, ছোটোর থেকেই তাই করতাম। তো দেখো বাসন ধোয়া হয়ে গেল। এদিকে আগে আমাদের কাঁচা রান্নাঘর, তো এদিকে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আমি চা বসাবো। রান্নাঘরটা পরে মুছি চা খাওয়ার পরে, কেননা গ্যাসেই চা করি, তো রান্নাঘর তো রেগুলারই মুছতে হয়। রেগুলার হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, হয়তো তোমরা রোজ দিন একই কাজ দেখলে বোরিংও হয়ে যাবে, এই জন্য রোজ দিন শেয়ার করি না। তো বাসনগুলোকে বাইরে রেখেছিলাম, ওগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে ঢেলে রাখছি। রান্নাঘর লুকটা চেঞ্জ করতে পারছি না, এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে। মানে আমরা কৃষক, বুঝতেই পারো, কারণ কৃষিকাজটাকে প্রথমে গুরুত্ব দিয়ে আমাদেরকে করতে হয়, তারপরে ঘরবাড়ির কাজ। তো যাই হোক, করব আস্তে আস্তে, সবই করব। বিছানাটা পুরোটাই ভেঙে গেছে, নিচটা দেখলে বুঝতে পারবে যে বেশি একটা ভারী জিনিস রাখলে হয়তো ভেঙে পড়বে, এরকম একটা পরিস্থিতি। তো দক্ষিণের ঘরে আমাদের, মানে আমার ঘরের পাশের রুমটাই দক্ষিণের রুম, ওই রুমটাতে একটা র্যাক আছে। র্যাক বলতে টেবিলের মতো, দোকান করেছিলাম তো আগে, তো ওই দোকানের সেটা রয়ে গেছে। তো ওইটা রান্নাঘরে ঢুকানোর কথা, ওইটা একটু উঁচু, তো আপাতত টেবিল বানানোর মতো পরিস্থিতিতে নেই, যার জন্য টেবিলটা বানাচ্ছি না। তো এদিকে চা হয়ে গেল। সকাল সকাল চা খাওয়ার নেশা আমাদের সবার। তোমরা চা খাও নাকি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা। তো সকাল সকাল চাটা খেয়ে নিলাম। এদিকে গরম জল করে নিয়েছি, গরম জলটা ঢেলে নিলাম, কেননা আমার না একটু ঠান্ডা লাগলেই গলা বসে যায়। তো খাওয়া দাওয়া শেয়ার করলাম না, না করেই চলে আসলাম জমিতে। তো দেখো বন্ধুরা, রান্নাটা শেয়ার করলাম না। সকালে সিদ্ধ ভাত করেছি, ডিম আমলেট করেছি, আলু ভাজা করেছি, করে খেয়ে নিলাম, আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো সবার জমিতে ধান নিয়ে যাওয়া শেষ, অলরেডি হাল ঢুকে গেছে, আমরা লেবার পাচ্ছি না ধানটাকে নিয়ে যাওয়ার জন্য। তো ধানটা এত কষ্ট করে করার পরে যদি ধানটা জমিতে নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগবে, কারণ এটাই আমাদের লক্ষ্মী, এটা ছাড়া আমাদের জীবন চলবে না। তো এর আগেও আমি এরকম করে জমিতে, স্কুল থাকলেও আমি জমিতে কম বেশি হেল্প করতাম। তো এখন একটু বেশি বেশি করে হেল্প করতে হচ্ছে তোমাদের দাদাভাইকে। তো দুজনে মিলে ধান উবাবো, তোমরা সাহস দিও যাতে আমরা সম্পূর্ণটা আজকে কমপ্লিট দিতে পারি, তাহলে কালকে নতুন আর একটা সুন্দর ব্লগ তুলতে পারবো। যেটা তোমরা অনেকেই বলেছো যে রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করতে। তো আজকে ভেবেছিলাম রান্নাঘরের লুকটা তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু আর হলো না, চেঞ্জ করতে পারলাম না, কেননা ধানটাই আগে নিয়ে যেতে হবে। যদি ধান নিয়ে যেতে না পারি তাহলে খাবো কি বলো। তো দেখো এদিকে ধানের বোঝা বাঁধা শেষ তোমাদের দাদা ভাইয়ের, আমি তুলে দিচ্ছি, বাচ্ছে তুলে দিচ্ছি। এত মানে এগুলো তো গাড়িতে ভাঙানো হবে, আগে তো বাড়ি দিয়ে ধান পিটানো হতো। তো যাই হোক, এই জন্য আঁটিগুলো খুব বড় বড়, বেশি বেশি নেওয়া যাচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে তুলে দিলাম,
নিয়ে গেল। এবার আমার পালা, আমাকে তুলে দেবে। আবার তোমাদের দাদাভাই মানে আমি বললাম আমাকে তুলে দাও, আমি একা একা তুলতে পারবো না, তো তুমি আমাকে তুলে দাও, আর তোমার বোঝাটা তুমি একা একাই তোলো, দরকার পড়ে 2 আটি কম নিও। তো এইভাবেই আর কি ধানটা নিয়ে যাচ্ছি একদম। কিন্তু আমরা শেষ মাথায় চলে আসছি জমির, একদম মানে শেষ মাথা থেকে উবোতে শুরু করব। মানে কাছেরগুলো আগে নিয়ে গেলে না পরে মনে হয় যে ইস কতগুলো আরও বাকি আছে। তো এই জন্য নদীর পাড়ের একদম কাছে চলে এসেছি। আমাদের জমিগুলো একদম নদীর পাড়ে চলে আসছে আর কি, শেষ মাথাটা নদীর পাড়ে। তো এই দেখো তোমাদের দাদাভাই সেই জোর দিয়ে একা একা বাঁধছে, বেঁধে একাই তুলে নিয়ে চলে যাবে। তো অনেকটাই নিয়ে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ অনেক দূর, এটা লাশ মাথার জমি। তো আবার কোনোটা করে আমিও তুলে দিচ্ছি, মানে যেগুলো মানে আমি হাঁপিয়ে যাচ্ছি, তো এই জন্য কখনো কখনো আমি রেস্ট নিচ্ছি আর কি, এরকম করে। সেই যে তখন এসেছিলাম জমিতে ধান উগানো শেষ করতে চাইছিলাম, কিন্তু হলো না। 2-3টে জমি হয়ে গেছে, আরও একটা বাকি আছে। এই দেখো কতটা আনা হলো, কালকে সকালে বাদ বাকিটুকু আনে শেষ করতে হবে। এতটা আনা হলো, আরও মোটামুটি 100 আটির মতো রয়ে গেছে। হবে না 100 আটি, আরও 100 আটির মতো হয়ে গেছে। এখন খুব ক্লান্ত, ছেলে স্কুল থেকে চলে আসছে, তো হাত পা ধুইতে হবে, স্নানই করবো আমি এখন, স্নান করব। তো তোমাদের দাদাভাই তো মাছ ছাড়া খাওয়া হয় না, এবার বোধহয় মাছ মারবে পুকুরে, মাছ মেরে ওটা ভাজা করে মা ডাল ভাত মনে হয় করেছে। যাই হোক দেখা যাক কি হয়েছে খাওয়ার দাওয়ার, খেয়ে নেবো। আবার বিকেলে টিউশন আছে, যদি টিউশনটা না থাকতো তাহলে আজকে আমরা এই জমিটা শেষ করে দিতাম। 100 আটি 5টা বাজতো, কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু কালকে শেষ করতে হবে, টিউশন আছে। দেখতে থাকো ব্লগটা। তো এদিকে দেখো মাছ ধরে নিয়ে এসছে, কি সুন্দর বাটা মাছ লাফাচ্ছে, একদম দারুণ, পুকুরে টাটকা মাছ, তো এই জন্যই মানে দেখতেও দারুণ আর খেতেও বেশ লাগে আর কি। তো আমি স্নান সেরে একদম রান্নাঘরে ঢুকে গেলাম। এই যে এতগুলো মাছ, আমার তো মাছটা দেখেই রাগ উঠছে, কেননা কালকে হচ্ছে শনিবার, এতগুলো মাছ একদিনে শেষ করা যাবে না। তো মাছটা ভেজে নিব, মাছ ভেজে নিয়ে খেয়ে নেব, কেননা মাছের ঝোলটা করব না, খিদে লেগে গেছে তো এই জন্য। এদিকে বাবার মা সবজি টবজি দিয়ে যাচ্ছে, ভাত সব রেডি করেছে বললো, কেননা এটা তো আমাদের আমিষ রান্নাঘর, তো মার ঘরের মাছ হাতায়, মার ঘরের জিনিস হাতাবো না আমি, মাই দেবে সব কিছু। তো এদিকে প্রথমে ডালকা মাছগুলো ভেজে নেব, তারপরে বড় মাছগুলো। এই মাছ ভাজতেই আমার মিনিমাম আধা ঘন্টা লেগে যাবে। তো এতটা খিদে লেগেছে যে আর কিছুই করতে ইচ্ছে করছে না, তবুও করতে হবে, উপায় নেই। তো যেগুলো খাবো সেগুলো একটু বেশি করে ভেজে নেব, আর যেগুলো রাত্রে আবারও ভাজতেই হবে, একবারে বেশি করে ভাজলে পরে আর ওটা ভাজলে মানে বেশি পাঁপড়ের মতো হয়ে যায় আর কি, এই জন্য হালকা ভেজে রাখবো বাদ বাকিগুলো। এদিকে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো আমার স্টুডেন্ট চলে আসবে, তুমি তাড়াতাড়ি স্নান সেরে চলে আসো, কারণ স্টুডেন্ট চলে আসলে খেতেও পারবো না, খাওয়ার সময়টা মিলবে না, কেননা স্টুডেন্টকে বসিয়ে রেখে খেতে ইচ্ছে করে না, তখন কেমন যেন একটা মনে দ্বিধাবোধ হয় যে ওরা বসে আছে আর আমি খাচ্ছি। আর যেহেতু স্টুডেন্টগুলো অনেক দূরের নয়, আমার বাড়ির ভাস্তি সব, তো এই জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি করতে আর কি। তো দাদা ভাই তাড়াতাড়ি করলে কী হবে, মাছটা ভাজতে তো আমার সময় লাগবে, তো খাবারটা দিয়ে নিলে আর কি আমার সুবিধা হয়ে যায় আর কি, আমি তো টুক করে খেয়ে নিতে পারবো। এদিকে ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল, খাবারটা রেডি করে নিলাম। ছেলে ওর ঠাম্মির সঙ্গে খেয়ে নিয়েছে, ও নিরামিষ খেতে ভালোবাসে, বেশি একটা মাছ মাংস খায় না, কমই খায় ও, মানে চাহিদা নেই। তো এই দেখো কি কি রান্না হয়েছে, মা করেছে মুগ ডাল, তো দেখো মা বানিয়েছে, আর এদিকে পুঁই শাক, আলু, আর এই যে পুঁই শাক কি কি দিয়ে একটা ঘন্ট করেছে, পাঁপড় ভেজেছে। পাঁপড়টা নিলাম না, আমার কেন জানি ভালো লাগছে না পাঁপড়টা, আমি ভাত দিয়ে খাওয়ার থেকে মানে চা দিয়ে খেতে বেশি ভালোবাসি, এই জন্য বললাম পাঁপড় লাগবে না, মাছ ভাজা আছে। তো খেতে বসে পড়লাম, খেয়ে নেবো তাড়াতাড়ি, খেয়ে নিয়ে বাসনটা ধুয়েই ঘরে যাব, দেখবে স্টুডেন্ট চলে আসবে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আজকের মতো করে এত লেট করে কখনো খাই না, কিন্তু করার নেই কিছু। তো টিউশন পড়ানো হয়ে গেল, এদিকে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, চা বিস্কিট খাচ্ছি। এদিকে কাকু এসেছিল, কাকুকেও চা দিলাম, কাকুর চা খাওয়া শেষ। ও জন্য একটু একটু করে সবজি, কোনো কিছু তো দিতে পারি না, তো সবাইকে একটু একটু করে দিলাম।
খেয়ে বলিস রে কেমন হয়েছে। তুমি জানো আমার আজকে কি হয়েছে? মাত্র আসলাম রে। তো দিদি তো বাপের বাড়ি গিয়েছিল, দিদি কিছুই জানে না। তো এদিকে দিদি অনেকগুলো শাক নিয়ে এসেছে, লাউ শাক আর কি ধনেপাতা, তারপরে লাল শাক। আর ঘরের মধ্যে ঢাললাম না, নোংরা হয়ে যাবে, পরে তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই কী কী দিয়েছে আমাকে। তো লাউটা দেখতেই পাচ্ছ, লাউটা সুন্দর। লাউটা কালকে বানানোর চেষ্টা করব, তো দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই দুপুরে মাছ ভাজা করে খেলাম আমরা। খাওয়ার পরে এদিকে দেখি স্টুডেন্ট চলে এসছে, তাড়াহুড়ো করে জামা কাপড় তুলতে গিয়ে দরজায় লেগে একদম আঙ্গুলের নখটা পুরোটা উঠে এসছে, একদম অনেকটা ব্লিডিং হয়েছে। এখন দেখো রগগুলো অবধি ফুলে গেছে আমার, একদম পায়ের রগগুলো। আমি ব্যথার জন্য পাটাই ফেলতে পারছি না, এরকম একটা পরিস্থিতি। অনেকটা রক্ত বের হয়ে গেছে। তারপরে তো মানে ডাক্তারের ওখান থেকে তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আসলো, তো একটু ঘরোয়া টোটকা ইউজ করব। সেটা হচ্ছে কি, তেল কাঁচিতে গরম করে দিয়ে এখানে দেবো, তাহলে অনেকটা ব্যথা টেনে নেয়। এগুলো আগেকার দিনে ঠাকুমারা বলতো। তো যাই হোক, পায়ের খুব খারাপ পরিস্থিতি, এমনভাবে ব্যথাটা লেগেছে যে আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছিলাম। তো এরকম একটা পরিস্থিতি, এগুলোতে ব্যথা লাগলে খুব ব্যথা লাগে। আমি জানি না কালকে ঠিকঠাক কাজ করতে পারবো কি পারবো না। তো ওষুধ নিয়ে আসা হয়েছে, অ্যান্টিবায়োটিকও নিয়ে আসা হয়েছে, দেখা যাক কী হয়। তো এখন তোমাদের দাদাভাই আমাকে এখানে তেল পুড়ে দেবে। তো দেখো এখানে মানে আঙ্গুলের ব্যথায় আমি একদম কাবু হয়ে গেছি, এরকম একটা পরিস্থিতি। একে তো আজকে একটু অন্যরকম পরিশ্রম হয়েছে, তো হঠাৎ করে পরিশ্রম করলে একটা কীরকম যেন একটা লাগে। তো দেখো তোমাদের দাদাভাই কি একদম তৈরি করছে, তেল কাঁচিতে দিয়ে গ্যাসের ওখানে ধরবে। আছে বাতি আছে, কিন্তু বাতিতে আবার কোথায় আছে কিন্তু গ্যাসে ধরলে আরো বেশি গরম করে দিচ্ছে। দেখা যাক, এখন মানে পাটা ফেলতে পারছি না, তো এই জন্য এইটা ব্যবহার করি। কেননা খেয়ে অ্যান্টিবায়োটিকটা খেতে হবে, না খেয়ে খেলে আবার কেমন হয়ে যাবে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি তাড়াহুড়ো করে। ছেলেকে এদিকে ওর ঠাম্মি পড়াচ্ছে, আমি বললাম ঠাম্মির কাছে পড়ো, তারপরে আমি রান্নাটা সেরে তোমাকে ওরাগুলো ধরবো। কারণ ওকেও আর মানে ছেড়ে দেওয়া যায় না, বাচ্চা মানুষ তো বুঝতেই পারো। এই জন্য ওকে আমি হালকা করে দিবা, কিন্তু যত কষ্টই হোক না কেন এই যে টাইম টু টাইম পড়ানোর চেষ্টা করি। এই নখের উপর দিয়ে দিবা, তাহলে আমার চামড়াটা না পড়ে যায়। মানে ভয় লাগছে আবার আমার, যদি চামড়ায় তেলটা পড়ে তাহলে হয়তো পুড়ে যাবে। এই জন্য বারবার বলছিলাম নখের এক সাইড থেকে লাগিয়ে দেবে, খুব আরাম লাগে। তেলটা দেওয়াতে অনেকটা আরাম আরাম মনে হচ্ছে, দিচ্ছে যখন মানে গরমটা ভিতরে যাচ্ছে, ভালো লাগছে আর কি। চামড়াতে দিলে তোমরা কিভাবে করো জানি না, কিন্তু কখনো যদি নখে ব্যথা লাগে এটা একবার ট্রাই করে দেখবে, খুব খুব একটা আরাম অনুভূতি হয়, আর ব্যথাটাও অনেকটা কমে যায়। গ্রামে থাকি তো, গ্রামের মানুষ অনেক কিছুই অনেক সময় মানে জানা আর কি। যেমন কেটে গেলে গাঁদা ফুলের পাতা বেটে সাথে সাথে লাগিয়ে দিলে, বা দুবা ঘাসকে ডোলে লাগিয়ে দিলে রক্তটা বন্ধ হয়ে যায়। এরকম গ্রামের বাড়িতে লাল রঙের একটা পাতা গাছ আছে, ওটাও কিন্তু দিলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। তো তখন যখন রক্ত বেরোচ্ছিলো তখন ওটাই করেছিলাম, লাল পাতা বেটে দিয়েছিলাম। তো এদিকে মাছটা করতে হবে, এখন মাছটা ভেজে রেখেছি। এই এখন আমি এটা হালকা করে একটু ঝোল বানিয়ে নেব, কেননা তোমাদের দাদাভাইয়ের ডাল ঘন্ট মাছ ভাজা দিয়ে তখন ভালো খাওয়া হয়নি। ও একটু মাছ মাংস খেতে ভালোবাসে, তো এই জন্যই মানে ঝোল বানাচ্ছি। বলেছিল যে আমি বানিয়ে নেব, তোমাদের দাদাভাইও খুব সুন্দর রান্না করে। তো এখন একটু মানে অন্যরকম ব্যস্ততার জন্য, আগে প্রায়ই করতো রান্নায় হেল্প করতো, যে আমি আজকে রান্না করি তুমি বেটে দাও, এরকম করে করতো। তো আজকেও বলেছিল যে করবে, তো আমি বললাম না দরকার নেই তোমার, আমি ফটাফট করে নেই, তুমি অন্য দিন করো। তো এদিকে দেখো মাছের ঝোলটা আমি একদম কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে দিয়ে আমি এরকম করেই করি, কষে নিচ্ছি মশলাটা। বাটা মাছের হালকা একটা ঝোল হবে ধনেপাতা দিয়ে, সর্ষে বাটা দেবো না আজকে, সর্ষে বাটা দিলে ভালো, তো আজকে দিব না। এক এক দিন এক এক রকম করে খেলে একটু ভালো লাগে, রোজ দিন সর্ষে বাটা দিয়ে মাছ খেতে ভালো লাগে না। পুকুরে তো অনেক মাছ ছাড়া হয়েছে, কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে, ওই পুকুরে জল থাকে না সারা বছর। এবার ভাবছি যে এতগুলো মাছ আছে তো কি করা যায়,
তো আমাদের যেহেতু শ্যালো আছে, তো শ্যালো দিয়ে পুকুরে জল দিতে যাচ্ছি। শ্যালো দিয়ে জল দিয়ে রাখলে আরও কিছুদিন রাখা যাবে আর কি মাছটাকে, এটা ভাবনা চলছে। কিন্তু এই যে কৃষিকাজটা এই সময়টা খুব জোরদার হয়, তো এই জন্যই মানে আমরা অন্যদিকে যেতেই পারছি না। মানে ধান সব পুঁজি দিতে হবে, এগুলোকে ভাঙাতে হবে, আবার যেহেতু আমাদের গরু আছে, গরুর জন্য খ্যাটটাকে আবার পুঁজি দিয়ে রাখতে হবে এক্সট্রা করে। তো এই সমস্ত ব্যাপারের জন্য হয়ে উঠছে না। তো যাই হোক, এদিকে মাছের ঝোল হয়ে গেল। আমি মাছের ঝোলটাতে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটু হালকা হিট করে নামিয়ে নেব। মনে হচ্ছে তো ঝোলটা ভালো হয়েছে, জানি না কীরকম হবে। তোমরা কিভাবে খাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নতুন নতুন রান্না শিখতে খুব ভালোবাসি, তোমরা আমাকে অবশ্যই শেয়ার করবে যে দিদি ভাই এইভাবে রান্না করো, তাহলে আরও ভালো হবে। আমার শিখতে খুব ভালো লাগে, শেখাতেও ভালো লাগে। তো দেখো এদিকে দিদিভাইরা কী শাক দিয়ে গেছে, লাল শাক, আরও সর্ষে শাক, সব ধরনের শাক, এখানে অনেকটা ধনেপাতা দিয়েছে, করলা দিয়েছে। তো এগুলো আমি শীতের মধ্যে রেখে দিই। রান্নাটা হালকা শেয়ার করেছি, সন্ধ্যাবেলায় এই আঙুলের ব্যাপারটা হয়েছে আর কি। তো যাই হোক, আঙুলটা প্রচণ্ড ব্যথা লেগেছে, যার জন্য পাটা ওখানে নিয়ে ফুলে গেল। তো তোমাদের দাদাভাই বাজার থেকে ওষুধ নিয়ে এসেছে, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ সব কিছু নিয়ে এসেছে। ডাক্তার বলেছে যে সেরকম সমস্যা হবে না, রাতারাতি ব্যথাটা কমে যাবে, নখটা হয়তো মরে যাবে একটু আর কি, নখটা মরে যাবে বা আস্তে আস্তে নখটা পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, এখন খাওয়া দাওয়া শেষ করেই মাত্র ওষুধটা খেলাম। তো ওষুধটা কাজ করতে তো একটু সময় লাগবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।